আচ্ছা, কার্যক্ষমতা শক্তির সেকেন্ড পার্ট আজকে। সেকেন্ড পার্টে কী কী কভার করব একটু বলে দিই। উল্লম্ব বৃত্তপথে কোনো একটা বস্তু যদি ঘোরে তার গতি নিয়ে আলোচনা করব। সংঘর্ষ নিয়ে আলোচনা করব, স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই তিনটে টপিক, উল্লম্ব গতি, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। আশা করি মজা লাগবে আগের দিনের মতো। চেষ্টা করি দেখ, উল্লম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণন গতি কী জিনিস? উল্লম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণন গতি। কোনো একটা কণাকে তুই বৃত্তপথে ঘোরাচ্ছিস, এই যে বস্তুটা আছে একে আমি এরকম বৃত্তপথে এইরকমভাবে ঘোরাতে পারি, তাই না? অথবা আমি এইরকমভাবেও তো ঘোরাতে পারি, এরকমভাবে ভার্টিক্যালি। বুঝতে পারছিস? এরকম ভার্টিক্যালি ঘোরে এমন একটা উদাহরণ দিতে পারবি? নাগরদোলা। নাগরদোলার ক্ষেত্রে উল্লম্ব গতি লক্ষ্য করা যায়। মনে কর এটা হচ্ছে সেই নাগরদোলা, বায়ুকল হবে, ঠিক আছে? তো এই যে এটা নাগরদোলা, এটা বৃত্তপথে ঘুরছে, উল্লম্ব বৃত্তপথে ঘুরছে। যখন অনুভূমিক বৃত্তপথে ঘুরবে তার ক্ষেত্রে ক্যালকুলেশন আলাদা, এর ক্ষেত্রে ক্যালকুলেশনটা আলাদা। কেন এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা আলাদা একটুখানি দেখে নে। দেখ, আমি এখানে একটা বস্তুকে কোনো একটা সুতোয় বেঁধে ঘোরাচ্ছি, তাহলে এই বস্তুটার ওপর যখন আমি নিচে একদম নিম্ন প্রান্তে বলগুলোকে ইমাজিন করব, বলগুলো নিয়ে ভাববো, দেখ একটা বল নিচের দিকে কাজ করবে ওয়েট mg, তাই না? আরেকটা বল কাজ করবে টান, সেটাকে আমি T1 বলে দিচ্ছি। এটা নিম্ন বিন্দুতে কাজ করবে। যখনই বস্তুটা ঘুরতে ঘুরতে ঊর্ধ্ব প্রান্তে চলে আসবে, মানে একদম উপরের বিন্দুতে চলে আসবে, তখন দেখ সুতো তো এরকম আছে, তখন কিন্তু এর ওজন নিচের দিকে কাজ করছে mg, আর টি কোন দিকে কাজ করছে, টানটা, এটাও কিন্তু নিচের দিকেই কাজ করছে, এটাকে বলে দিচ্ছি T2। তাহলে তুই বুঝতে পারছিস যে পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে বলের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বলের মানগুলোও চেঞ্জ হবে। শুধুমাত্র ওজনটা নিম্নমুখীভাবে একই থাকবে সব ক্ষেত্রে, কিন্তু এই যে টানের মানটা এখানে যা ছিল এখানে তা থাকবে না। বুঝতে পারলি ব্যাপারটা? কেন থাকবে না তার রিজনটা কি? রিজনটা হচ্ছে যে বস্তুটাকে আমি যখন বৃত্তপথে ঘোরাবো, তো আমাকে কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করতে হবে তো, আর সেই বলটাই এখানে টান হিসেবে কাজ করছে। তো কেন্দ্রের দিকে যে বলটা আমাকে প্রয়োগ করতে হচ্ছে, টানটা প্রয়োগ করতে হচ্ছে, সেটা এখানে আমাকে সব থেকে বেশি প্রয়োগ করতে হবে, কারণ বস্তুটা নিচের দিকে যেতে চাইছে, আমি ওকে উপরের দিকে টেনে রেখেছি, তাই না? যখন এখানে থাকবে তখন দেখ ওর ওয়েট নিচের দিকে আছেই, আমাকে ওকে শুধুমাত্র ডাইরেকশনটা চেঞ্জ করে দিকে নিয়ে যেতে হবে। তার মানে আমাকে এখানে যে টানটা অ্যাপ্লাই করতে হবে সেটা তুলনামূলকভাবে অনেকটা কম অ্যাপ্লাই করতে হবে। এইটুকু বুঝে গেছিস? তার মানে বিভিন্ন পয়েন্টে এই বস্তুটার উপর যে টান প্রযুক্ত হবে সেই টানের মানটা আলাদা। যদি আমি এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম আকারে দেখি, এফবিডি আঁকছি মনে কর, শুধুমাত্র নিচের বস্তুটা, এই নিচের বস্তুটার উপর ওয়েট কাজ করছে নিচের দিকে mg, আর এর উপরে ওপরের দিকে একটা ফোর্স কাজ করছে T1। আলটিমেট ওপরের দিকেই একটা ফোর্স কাজ করছে, অভিকেন্দ্র বল, যার জন্য বৃত্তপথে ঘুরছে, তাই তো? তাহলে ওপরের দিকে যে লব্ধি বলটা কাজ করছে অর্থাৎ অভিকেন্দ্র বলটা কাজ করছে, সেটাকে আমি এরকম বলতেই পারি যে T1 মাইনাস mg ইজ ইকুয়াল টু mu²/r, mv²/r বলতেই পারি আমি এটা। আচ্ছা, এখানে যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা ডাইরেকশন এই দিকে স্পর্শক বরাবর, এটাকে আমি ইউ ধরে নিচ্ছি, এরকমটা লেখা যায় তো? সিমিলারলি ফ্রি বডি ডায়াগ্রামকে যদি আমি এটার ক্ষেত্রে করি, ফ্রি বডি ডায়াগ্রাম ঊর্ধ্ব প্রান্তের ক্ষেত্রে যদি করি, তাহলে এই বস্তুটার উপর ওয়েট কাজ করছে নিচের দিকে, তাই না? এই বস্তুটার উপরই টান কাজ করছে নিচের দিকে, দেখতে পারিস সেটা? এই বস্তুটার উপর অভিকেন্দ্র বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, এটার উপর অভিকেন্দ্র বল নিচের দিকে কাজ করছে। তাহলে তুই এখানে এরকমও বলতে পারিস যে T2 প্লাস mg এরা দুজন মিলে তৈরি করেছে mv²/r। বুঝতে পেরেছিস? তাহলে এই ইকুয়েশন থেকেও ব্যাখ্যা করা যাচ্ছে, দেখ mv²/r মানে অভিকেন্দ্র বল যেটা প্রয়োজন সেটা দেখ প্লাস করে পাওয়া যাচ্ছে, আর এটা বিয়োগ করে পাওয়া যাচ্ছে, তাহলে অবভিয়াসলি T2 কম হলেও চলবে, T1টাকে বেশি হতে হবে। ক্লিয়ার হয়েছে? এটা সিম্পল ফ্রি বডি ডায়াগ্রাম, বিভিন্ন প্রবলেম সলভ করতে কাজে লাগে। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সন্ধিবেগ। এই সন্ধিবেগ কথাটা বিভিন্ন জায়গায় পেয়ে যাবি, সব জায়গাতে সন্ধিবেগই বলে দেয়। তো সন্ধিবেগ উল্লেখ করার সময় তোকে কেসটা উল্লেখ করে দিতে যে কোন ক্ষেত্রে আমি সন্ধিবেগ বের করছি। এখানে আমি উল্লম্ব গতির ক্ষেত্রে, উল্লম্ব বৃত্তপথে গতির ক্ষেত্রে সন্ধিবেগটা বলছি, ঠিক আছে? তো এই সন্ধিবেগটা কী জিনিস? সন্ধিবেগটা হচ্ছে যে একটা বস্তু বৃত্তপথে ঘোরার জন্য সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দু মানে এই বিন্দুটা, এখানে ন্যূনতম কত বেগ থাকতে হবে যাতে করে এটা বৃত্তপথে ঘোরে। ঠিক আছে? একটা সূত্র থাকলে খুব ভালো হতো। মনে কর এটা দিয়েই দেখাচ্ছি।
এটা দিয়ে দেখাচ্ছি মনে করো এখানে কোনো একটা বস্তুকে বাধা আছে, ঠিক আছে, আমি এটাকে এরকম বৃত্তপথে ঘোরাবো, এরকমভাবে বৃত্তপথে ঘোরাচ্ছি। তো আমি কি করব, এই জায়গায় একটা ফোর্স দিয়ে দিই, মানে এইভাবে টেনে দিলাম মনে করো, তো এইভাবে যদি টেনে দিই তাহলে এটা এইভাবে ঘুরবে, এখানে একটা মিনিমাম ভেলোসিটি থাকবে, যে ভেলোসিটির জন্য এইদিকে চলে আসবে। যদি ওই ভেলোসিটি থেকে কম ভেলোসিটি এখানে থাকে তাহলে একটু ইমাজিন করে দেখ, এটা উপরের দিকে উঠে এরকম স্ল্যাক করে পড়ে যাবে, তাই না? টানা থাকবে না, স্ল্যাক করে পড়ে যাবে। তো এরকম স্ল্যাক করে যেন না পড়ে যায়, যেন পুরো বৃত্তপথটা ঘোরে, তার জন্য এর মধ্যে একটা গতিশক্তি থাকতে হবে, তো একটা গতিজাড্য থাকতে হবে, তো মিনিমাম একটা ভেলোসিটি থাকতে হবে। সেই মিনিমাম ভেলোসিটিটাকে বলছি আমরা সন্ধিবেগ, যে বেগটা না থাকতে গেলে ও বৃত্তপথে ঘুরবে না। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখানে আমাকে কিছু একটা ভেলোসিটি দিতে হবে, কত দিতে হবে আমি জানি না, যাতে করে এখানে একটা মিনিমাম ভেলোসিটি পাই যার জন্য বৃত্তপথটাকে কমপ্লিট করবে। তো সেই মিনিমাম ভেলোসিটিটাকে আমরা বলবো সন্ধিবেগ। এবার এই মিনিমাম ভেলোসিটি কী করে পাবো? এটা মিনিমাম তখনই হবে যখন এখানে প্রযুক্ত টান মিনিমাম হবে, তাই না? তার মানে মিনিমাম টান আমি কত অ্যাপ্লাই করতে পারি? এখানে T2 অ্যাপ্লাই করতে পারি, কোনো টানই অ্যাপ্লাই করবো। হ্যাঁ, আমি এইভাবে ঘুরিয়ে দিলাম, এখানে আমাকে কোনো টানই অ্যাপ্লাই করতে হবে না, পুরো বৃত্তপথটা কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তাহলে এই টানটাকে মিনিমাম আমি 0 করতে পারি, সেই ক্ষেত্রে বেগটাকে সন্ধিবেগ বলবো। তাহলে এই সমীকরণ অনুযায়ী T2 প্লাস mg ইজ ইকুয়াল টু mv²/r ছিল, তো এখানে আমি লিখে দিচ্ছি mg ইজ ইকুয়াল টু mv²/r। বোঝা গেছে কি? বা তুই এরকম বলতে পারিস যে v ইজ ইকুয়াল টু √/rg, লেখা যায় এটা। এই যে v ইকুয়াল টু √/rg পেলাম, এটাই হচ্ছে সন্ধিবেগের মান। মানে তুই কোনো কণাকে কত ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরাচ্ছিস সেটা যদি তুই কোনোভাবে বলে দিতে পারিস, ব্যাসার্ধটা যদি বলে দিতে পারিস, তাহলে ক্যালকুলেট করে দেখ সন্ধিবেগটাও পেয়ে যাবি, যে এখানে আমাকে মিনিমাম কত ভেলোসিটি রাখতে হবে। ক্লিয়ার হয়েছে? সন্ধিবেগের কনসেপ্ট ক্লিয়ার হলো? ওকে। কোশ্চেন এরকম শর্ট কোশ্চেন ডিরেক্টলি দিয়ে দিতে পারে, বা হয়তো ডেটা দিয়ে দিল, দিয়ে বলে দিল সন্ধিবেগটা কত হবে, বা সর্বোচ্চ বিন্দুতে ন্যূনতম বেগ কত হবে, সন্ধিবেগ না বলে এরকম বলে দিল। যেমন খুশি বলুক না কেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো দেখ, এখানে যদি একটা বেগ ন্যূনতম দিতে হয়, মানে সন্ধিবেগ দিতে হয়, তাহলে আমাকে তো এখানে একটা বেগ দিতেই হবে, যে বেগটা দিতে গেলে ও ওখানে ওই বেগটা পেয়ে যাবে, তার মানে এখানে একটা ন্যূনতম মান পাওয়া সম্ভব। তো সেই ন্যূনতম মানটা, মানে ইউ এর ন্যূনতম মানটা আমরা বের করব। ওর থেকে বেশি থাকতে পারে, কিন্তু আমার দরকার কি ন্যূনতম মান, সব থেকে কম। এটা কি করে বের করব? তার জন্য এগানোর প্রসেসটা একটু আলাদা। এখানে দেখ, এই ইকুয়েশনগুলো ইউজ করে তুই বের করতে পারবি না, কারণ T1 সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই, তুই T1 কত দিতে পারিস না দিতে পারিস। তুই যদি বলিস যে আমি এখানে বসিয়ে দেবো T1 এর জায়গায়, কিছু করতে পারবি না। এটাতে যেমন T2টাকে 0 করতে পারলি, এখানে তুই T1কে 0 বা ম্যাক্সিমাম কিছু বলতে পারছিস না, কারণ T1 কত হবে আমার জানা নেই। তো এই ক্ষেত্রে আমি হেল্প নিব শক্তির সংরক্ষণ নীতি, মানে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। এই শক্তির সংরক্ষণ নীতি থেকে অনেক প্রবলেম সলভ করা যায়। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি কি? বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে ওই সিস্টেমের মধ্যে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল অলওয়েজ কনস্ট্যান্ট, ধ্রুবক থাকবে। ওকে, তাহলে এই পয়েন্টটাতে আমি প্রথমত গতিশক্তি বলে দিচ্ছি, হাফ এম ইউ স্কোয়ার হবে না? এবং স্থিতিশক্তি যদি বলি তাহলে mgh ফর্মুলা, তাই তো রে? এবার এইচটা কী করে নিবি তুই? এখানে হাইট কী করে করবি? মনে কর এইটা গ্রাউন্ড, তাই না? গ্রাউন্ড থেকে কতটা হাইট ওপরে আছে? h1 হাইট ওপরে আছে, আমি ধরে নিচ্ছি, এটা ইমাজিন করে নিচ্ছি, পরে এটার কোনো প্রয়োজন পড়বে। তাহলে তুই এটাকে বলতে পারিস mgh1। একটা রেফারেন্স লেভেল তো নিতেই হবে, নিয়ে নিলাম। তুই চাইলে এটাকে 0 ধরে নিতে পারতিস, যেখানে স্থিতিশক্তি 0 করলেই হবে। ওপরে এই পয়েন্টে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? আর স্থিতিশক্তি যদি বলি তাহলে mg ইন্টু হাইট হবে, তাই তো? দেখ, আমি এটা লিখছি mg ইন্টু h1 প্লাস 2r। ভুল করেছি কিছু? হাইটটা কত? এখান থেকে এতটুকু h1, আর এটা পুরোটা ব্যাস 2r, বা তুই h2 বলে দিতে পারতি, পরে h2 মাইনাস h1 করলেই 2r হয়ে যেত, একই কথা। নোটে আমি এরকমভাবে করেছি, তো একটা করলেই হলো, বোঝা গেলেই হলো। হাফ এম ইউ স্কোয়ার রাখলাম, হাফ এম ভি স্কোয়ারকে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে রে? এটা কি করে হলো? আমাকে এই বস্তুটার হাইট দেখতে হবে কোথা থেকে? গ্রাউন্ড থেকে। তো গ্রাউন্ড থেকে যদি ওপরের হাইটটা দেখতে হয়, তো এখান থেকে এত দূর পর্যন্ত h1, এখান থেকে এত দূর স্মল আর, এখান থেকে এত দূর স্মল আর, ব্যাসার্ধ না এগুলো? এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। হ্যাঁ, গ্রাউন্ড এটা। আমি সবসময় গ্রাউন্ড থেকে সর্বোচ্চ বিন্দুর হাইটটা দেখব। তো এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত যাচ্ছিস, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত পৌঁছাবি, তাহলে কতটা ডিস্টেন্স গেলি? ছোটো ছোটো করে গুনছি। প্রথমে h1 যেতে হচ্ছে, তারপর আবার r যেতে হচ্ছে, তারপর আবার r যেতে হচ্ছে, তাহলে টোটাল গেলাম কত? h1 প্লাস r প্লাস r, মানে h1 প্লাস 2r।
এই জায়গাটাতে হবে mg ইন্টু 2r। কী করে হলো? mg h1টাকে ওদিকে নিয়ে গেলে গেলাম, বিয়োগ করে দিলাম, mg ইন্টু 2r পাওয়া গেল। হয়েছে? মোটামুটি কাজ হয়ে গেল। শুধু এমগুলোকে কেটে দে, 2 2 2 সবটিকে 2 দিয়ে গুণ করে দে, তাহলে এরকম পাবো না, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান 4gr। দেখ তো এরকমটা পাবো না? সবটিকে 2 দিয়ে গুণ করে দিলাম, তুই 2 লসাগু কর, যেমন খুশি একটা করে নে। আচ্ছা, এবার ইউ স্কোয়ার মাইনাস এই যে ভি স্কোয়ার, যেটাকে আমি সন্ধি বেগ বলেছিলাম, এইখানে সন্ধি বেগ বলেছিলাম, এর মান কত হয়েছিল? তাহলে স্কোয়ার করতে গেলে আর জি হয়ে যাবে, তো এইটা হয়ে গেলো আর জি ইজ ইকুয়াল টু 5rg, সরি 4rg। তাহলে ইউ ইজ ইকুয়াল টু √5rg হচ্ছে না? এই হচ্ছে ন্যূনতম বেগ, যেটা আমাকে নিম্ন বিন্দুতে দিতে হবে। বোঝা গেছে? উইদাউট এক্সপেরিমেন্ট, ক্যালকুলেশন, ম্যাথামেটিক্স সলভ করে আমি বলে দিতে পারছি কোথায় কোন বেগটা আমাকে দিতে হবে। ক্লিয়ার তো? কোনো কিছুর প্রয়োজন পড়ছে না। তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে জানতে পারলাম, এক হচ্ছে সন্ধি বেগ, আর সন্ধি বেগকে বজায় রাখার জন্য নিম্ন বিন্দুতে ন্যূনতম বেগ। মুখস্থ হয়ে গেছে মান √rg আর একটা √5rg। ওকে, এইটুকু ছিল উল্লম্ব বৃত্তপথে বস্তুর গতি। এখন যদি তোকে বলে যে T1 এর মানটা বের করে, এখন তুই T1 এর মানটা খুব ইজিলি বের করতে পারবি এইখান থেকে। T1 এর মান কী করে বের করবি? এই ইকুয়েশন থেকে T1 ইজ ইকুয়াল টু mg প্লাস এম ইউ স্কোয়ার বাই আর, mg প্লাস এম ইউ স্কোয়ার বাই আর করতে পারিস এটা? ইউ এর মানটা বসিয়ে দেবো, mg প্লাস m 5rg বাই আর, তো আর আর কেটে গেল, 5mg 6mg হয়ে যাচ্ছে, তাই না রে? 6mg। তার মানে দেখ, সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দুতে সুতোর ওপরে ন্যূনতম টান 6mg হবে, মানে ওজনের 6 গুণ হবে। বুঝতে পারলি ব্যাপারটা? সর্বনিম্ন বিন্দুতে এই সুতোর ওপরে যে টানটা হবে, সেই টানের মানটা সর্বনিম্ন 6mg হতে পারে। তার মানে এর থেকে বেশি হতে পারে, এর থেকে কম কিন্তু কখনোই হবে না। কোশ্চেন হয়ে যেতে পারে শর্ট কোশ্চেন, যে নিম্ন বিন্দুতে টান কত হতে পারে? ওজনের 6 গুণ। তাহলে সুতোকে সেই রকম হতে হবে যেন ছিঁড়ে না যায়। অনেক সময় ছিঁড়ে যায়, দেখবি নর্মাল সুতো দিয়ে যদি করিস, নিচে নামতে নামতে ছিঁড়ে গেল, হয় না? পাথর বেঁধেছিস, একটু বড় পাথর বেঁধে দিচ্ছিস, ঘোরাচ্ছিস, নিচে নাম থেকে ছিঁড়ে গেল। কেন ছিঁড়ে গেল? তখন হয়তো এখানে টানটা mgর তুলনায় বেশি হয়ে গেছে, 6mgর তুলনায়, সেই জন্য ছিঁড়ে যাচ্ছে। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে এইভাবে বের করতে হবে। আর T2 যদি বলে, T2 তো 0ই হবে, কারণ আমি একদম এক্সট্রিম পজিশন করছি এটা। T2 0 আর T1 হচ্ছে 6mg। কোনো সময় তুই এটাকে এরকমভাবে ভাবতে পারিস, দেখ এটাকে বাদ দে। মনে কর তোকে জলের বালতির কথা বলে দিল, একটা জল ভর্তি বালতি নিয়েছিস, এবার তুই ওকে উল্লম্ব বৃত্তপথে ঘোরাচ্ছিস। কীভাবে? এটা বালতি মনে কর, কষ্ট করে, ঠিক আছে? বৃত্তপথে ঘোরাচ্ছিস, কীরকম বৃত্তপথ? এরকম বৃত্তপথ, এই দিকে এইভাবে ঘোরাচ্ছিস, এখানে সেন্টার আছে, এরকম বৃত্তপথে ঘোরাচ্ছিস। তুই এই কন্ডিশনটা, ওই যে ভি ইকুয়াল টু √rg, সেটা এমনি নর্মালি নিয়ে চলে আসতে পারিস। কীভাবে? দেখ, যদি একে বৃত্তপথে ঘুরতে হয়, তাহলে বাইরের দিকে এর একটা অপকেন্দ্র বল কাজ করবে, অপকেন্দ্র বলটাকে mv স্কোয়ার বাই আর বলবো, আর নিচের দিকে একটা ওজন কাজ করবে mg, তাই তো? তো বাইরের দিকে যে অপকেন্দ্র বলটা আছে mv স্কোয়ার বাই আর, এটাকে হয় ইকুয়াল হতে হবে, আর না হয় mgর থেকে বেশি হতে হবে। হয় mgর ইকুয়াল হতে হবে, তবেই কোনো দিকে যাবে না, আর না হয় mv স্কোয়ার থেকে বেশি হতে হবে। যদি mv স্কোয়ারটা mgর তুলনায় কম হয়ে যায়, তাহলে তো পুরো জল নিচে পড়ে যাবে, তাই না? তার মানে এটাকে বেশি হতে হবে বা ইকুয়াল হতে হবে, তবেই পুরো বৃত্তপথটা কমপ্লিট করবে, জল নিচের দিকে পড়বে না, কোনো বস্তু নিচের দিকে পড়ছে না। তাই এখান থেকে দেখ, তুই ডিরেক্টলি বলতে পারতি যে ভি √rg হবে। এটাও বলা যেতে পারতো, যেমন খুশি একটা ব্যাখ্যা করলেই হলো। মোট কথা আমার মানটা দরকার, ঠিক আছে? কীভাবে প্রসেস এগিয়েছি সেটা আমার দরকার। উল্লম্ব বৃত্তপথে নিয়ে কোনো সমস্যা আছে কারো? হ্যাঁ, বালতিকে যদি তুই একটা সেরকম স্পিড দিয়ে ঘোরাতে পারিস, তাহলে জল নিচের দিকে পড়বে না। হ্যাঁ, এক্সপেরিমেন্ট দেখাই, দেখবি ওই এরকম টাইপের একটা কাঠের পাটাতন করে দেয়, আর এইভাবে সুতো টুতো দিয়ে ধরে রাখে, এইভাবে সুতো দিয়ে এই জায়গাটা ধরে রাখে, ঠিক আছে? আর এখানে গ্লাস রেখে দেয়, এরকম ছোটো ছোটো এক্সপেরিমেন্ট দেখায়, দিয়ে এই জায়গাটাকে ধরে এরকম খুব স্পিডে ঘুরিয়ে দেয়। রিলস ফিলস দেখিস না? আসবে তো এখন ইউটিউবে, তো সায়েন্স ফায়েন্স নিয়েছিস, এখন দেখবি মাঝে মাঝে এগুলোই এক্সপেরিমেন্ট আসবে দেখবি সামনে। তো এই জিনিসটাকে নিয়ে এইভাবে যখন জোরে করে ঘুরিয়ে দেয়, তখন দেখবি জলটা পড়ে না। হ্যাঁ, অবশ্যই একটা মিনিমাম ভেলোসিটি দিতে হবে, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড। তুই ওই ভেলোসিটি দিতে পারলি না, জল পড়ে যাবে তোর গায়ে, ঠিক আছে? যাই হোক, উল্লম্ব বৃত্তপথের গতিটা আমি বলে দিলাম। এবার করব সংঘর্ষ, কলিশন। বাংলা ওয়ার্ড বললে হয়তো বুঝবি না ভালো। কলিশন, ধাক্কা খাওয়া। এই সংঘর্ষটা নিয়ে আমরা পড়ব। একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যদি ধাক্কা লাগে, মানে সংঘর্ষ হয়, তাহলে সেই সংঘর্ষটা দুই রকমের হতে পারে।
একটাকে বলবো আমরা ইলাস্টিক কলিশন মানে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটাকে বলবো ইনইলাস্টিক কলিশন অস্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝলাম না এগুলো কী জিনিস, শুধু নামটাই শুনলাম। স্থিতিস্থাপক সংঘর্ষ কী আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কী, যদি এমনি ফিল করতে হয় তাহলে এরকমটা মনে কর, স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে রাবারের বলের ক্ষেত্রে যে সংঘর্ষটা, একটা রাবারের বলকে ধর এখান থেকে, পিওর রাবারের বল নিয়েছি ধর, এখান থেকে ফেলে দিলাম, গ্রাউন্ডে পড়লো, আবার কিন্তু এতটা উচ্চতায় উঠে চলে আসবে, আইডিয়ালি আসবে, তবে আসে না, একটু নিচে থাকবে, ঠিক আছে। আইডিয়াল কেসে কী হওয়া উচিত, পুরোপুরি আবার আগের অবস্থানে চলে আসা উচিত। এইটাকে বলবো আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ, মানে বেগের কোনো লস হচ্ছে না। অস্থিতিস্থাপক সংঘর্ষ প্লাস্টিকের বল ফেললাম এখান থেকে, টুক করে ওখানে থেকে আলো, তাই না? তো এটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো মানে আমি বলতে চাইছি কি, স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে ধরবো আর অস্থিতিস্থাপক কাকে ধরবো। ফিজিক্সের ভাষায় স্থিতিস্থাপক সংঘর্ষ মানে হচ্ছে যে সংঘর্ষের ফলে বস্তুর শক্তি সংরক্ষিত থাকে, বস্তুর শক্তির কোনো পরিবর্তন হয় না, গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, গতিশক্তি সংরক্ষিত থাকে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ যেখানে গতিশক্তি সংরক্ষিত থাকে না। শুনে নে ভালো করে, স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ এখানে গতিশক্তি কনস্ট্যান্ট থাকবে, গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। মোট শক্তি বলিনি, মোট শক্তি সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট, শুধু স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক নয়, সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট যে কোনো কন্ডিশন। কিন্তু স্থিতিস্থাপকের ক্ষেত্রে আলাদা করে গতিশক্তি কনস্ট্যান্ট থাকবে, গতিশক্তি ধ্রুবক থাকবে। আর অস্থিতিস্থাপক এর ক্ষেত্রে গতিশক্তি কনস্ট্যান্ট থাকবে না, গতিশক্তি ধ্রুবক থাকবে না। বোঝা গেছে? হ্যাঁ, এদের দুজনের একটা কমন ব্যাপার আছে, সেটা হলো, ভুলে গেলাম, হ্যাঁ, ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র, এই যে সূত্রটা, এটা ইলাস্টিক ইনএলাস্টিক এরকম কোনো ব্যাপার নেই, সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। যেমন শক্তির সংরক্ষণ সূত্র সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, সেরকম ভরবেগের সংরক্ষণ সূত্র সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু গতিশক্তি কনস্ট্যান্ট এটা শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, অস্থিতিস্থাপকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। বোঝা গেছে? আমরা দুটো সংঘর্ষই পড়বো, প্রথমে পড়বো স্থিতিস্থাপক সংঘর্ষ, এরকম সংঘর্ষ পড়বো, আর রিয়েল লাইফের সঙ্গে ম্যাচ করাবো। রিয়েল লাইফের সাথে কেমনভাবে ম্যাচ করাবো, মনে কর তুই দাঁড়িয়ে আছিস আর তোর ওজনের 50 গুণ ভারী এরকম কোনো একটা ষাঁড় দৌড়ে আসছে, ইমাজিন কর, ষাঁড় অক্স, তুই দাঁড়িয়ে আছিস, তোর ওজনের 50 গুণ বেশি ওজন নিয়ে কোনো ষাঁড় দৌড়ে আসছে, ফোন করছিস, রিলস দেখছিস আরামে, কোনো দিকে দেখছিস না, রিলস দেখলে তার মাথা উপরে ওঠে না, নিচেই থাকে। এবার ধর ষাঁড় আসলো, ধাক্কা মারলো তোকে, তোর ভেলোসিটি কী হবে, ষাঁড় কিন্তু ওখানেই থেকে যাবে, আর তোর ভেলোসিটি কী হবে, ষাঁড় যে ভেলোসিটি নিয়েছিল সেই ভেলোসিটি নিয়ে তুই ছিটকে চলে যাবি। ঠিক আছে? ক্যারাম বোর্ডের ক্ষেত্রে অনেক সময় খেয়াল করা যায়, দেখবি ক্যারাম বোর্ডে যে ছোটো ছোটো গুটিগুলো থাকে, একটা গুটি এখানে স্থির আছে, বেচারা রেস্ট করছে, আর একটা গুটি এসে ধাক্কা মারলো, দেখবি এই চলে গেল, এই থেকে গেল। কোনো কোনো ক্ষেত্রে এমন হয় কি, বড় স্ট্রাইকারটা যদি থাকে, বড় স্ট্রাইকার দিয়ে যদি একে ধাক্কা মারিস, তাহলে এও বেগ পেয়ে গেল, কিন্তু এরও একটা বেগ থেকে যায়। এই যে বেগগুলো থেকে যাচ্ছে, কার বেগ কীভাবে পরিবর্তন হচ্ছে, কার বেগ শূন্য হচ্ছে, কে ওর আগের বেগটা পেয়ে যাচ্ছে, এইসব মানে এইসব রিলেশনগুলো আমরা এখনই ডিরাইভ করবো স্থিতিস্থাপক সংঘর্ষ। বলি, স্থিতিস্থাপক সংঘর্ষ অবশ্যই বাহ্যিক কোনো বল এর উপরে কাজ করবে না, তবেই সেটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। বাহ্যিক কোনো বল কাজ করছে না, মনে করে এই একটা বস্তু M1 ভর U1 বেগে এদিকে যাচ্ছিল, ঠিক আছে, আর এই একটা বস্তু M2 ভর এদিকে যাচ্ছিল V1 বেগে। তুই ধরে নে যে U1টা গ্রেটার দ্যান V1, U1টা গ্রেটার দ্যান V1, এরা একই রেখা বরাবর যাচ্ছে, তাহলে একটা সময় কী হবে, এদের দুজনের মধ্যে ধাক্কা লাগবে তো, এই বেশি আছে না, বেশি স্পিডে যাচ্ছে, চোখ বন্ধ করে দৌড়াচ্ছে এর দিকে, একটা সময় গিয়ে ধাক্কা লেগে যাবে, এখানে ধাক্কা লেগে গেলো, কলিশন হলো, ধাক্কা লাগার পর এদের বেগের পরিবর্তন হবে, কার বেগ কত হবে আমি জানি না, তো ইন জেনারেল আমি ধরে নিচ্ছি যে প্রথম যে বস্তুটা ছিল M1 তার বেগ হয়ে গেল U2, আর দ্বিতীয় যে বস্তুটা ছিল M2 তার বেগ হয়ে গেল V2। কোনটা বেশি কোনটা কম আমার জানা নেই, ঠিক আছে, আমি শুধু এইটুকু কন্ডিশন জানি। এখানে যখন সংঘর্ষ লাগলো তখন একে অপরের উপর কিন্তু বল প্রয়োগ করেছে, এটা বাহ্যিক বল নয়, এটা অভ্যন্তরীণ বল, নিজেরা নিজেদের উপর বল প্রয়োগ করেছে। বাহ্যিক বল মানে আমি গিয়ে উস্কে দেবো, এরকম তো উস্কাইনি হবে, ওরা নিজেরাই চলছিল, নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে, নিজেরা মারামারি কাটাকাটি করেছে, নিজেদের বেগ চেঞ্জ হয়ে গেছে, আমার কিছু করার নেই। তো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমি কী কী বললাম, দুটো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আরেকটা গতিশক্তির সংরক্ষণ সূত্র, তাই তো।
তো আমি প্রথমে ভরবেগের সংরক্ষণ সূত্রটা অ্যাপ্লাই করছি, যে m1u1 প্লাস m2v1 করতে পারি এরকম। ওকে, সেকেন্ড কেসে কী হয়ে যাবে, m1u2 প্লাস m2v2। একটু দাঁড়া, বইয়ের মতো করে ডেটাগুলোকে ধরে নিই আমি, তাহলে বইয়ের সাথে মিলাতে সুবিধা হবে। বইয়ের মতো করে ধরছি, হ্যাঁ, এটাকে v1 না ধরে এটাকে u2 ধরছি, তুই যেমন খুশি তেমন ধরতে পারিস, আর এটাকে v1 ধরছি, মানে ফাইনালগুলোকে v আর ইনিশিয়ালগুলোকে u, এইভাবে ধরে নিই, তাহলে আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। এটাও u2 আর এটা হচ্ছে v1। এবার দেখতে সুন্দর লাগছে না, 1 1 2 2, এবার সুন্দর লাগছে দেখতে। ওকে, তো এটা হলো একটা কন্ডিশন। তুই এখান থেকে একটু সাজিয়ে গুছিয়ে এরকম লিখতে পারিস যে m1 u1 মাইনাস v1 সমান m2 v2 মাইনাস u2। ক্যালকুলেশন করবো তো একটু বড় লেন্দি ক্যালকুলেশন হবে, প্র্যাকটিস করে নিবি ক্যালকুলেশনটা, কারণ যে রাশিমালাটা আসবে সেই রাশিমালাটা মুখস্থ করা খুব একটা সহজ নয়। পরীক্ষাতে যদি কোনো সময় দিয়ে দেয় কোশ্চেন ওখান থেকে, তাহলে এইখান থেকে তুই কয়েক লাইন করে নিতে পারবি, যদি প্র্যাকটিস থাকে তাড়াতাড়ি করে নিতে পারবি 2-3 লাইনের মধ্যে। প্র্যাকটিস না থাকতে গেলে মাথা চুলকে বাড়ি চলে আসবি, পারবি না করতে। এটা করলাম ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার করব কি, গতিশক্তির সংরক্ষণ সূত্র। লিখতে পারছি না, কী যে হয়ে গেছে। প্রথমে শক্তি হচ্ছে হাফ m1u1 স্কোয়ার, তারপরে হাফ m2u2 স্কোয়ার। সিমিলারলি ওইদিকে কী হবে বল, আমি পাই না তো, বল, হাফ v2 স্কোয়ার। ওকে, এখান থেকে একটু সাজিয়ে নে, হাফ হাফ তো কেটেই যাচ্ছে, এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। m1টাকে রাখ u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, বুঝতে পারছিস তো, আমি m1গুলোকে কমন নিচ্ছি, যা এদিকে করবো ওদিকেও তাই করবো, m2। ওকে, আচ্ছা, এর মধ্যে এটাকে যদি ভাঙিস তাহলে u1 প্লাস v1 আর u1 মাইনাস v1 আসবে না, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। করেই দিই, চোখ মুখ যখন উল্টে দিচ্ছি তাহলে করেই দিই। হ্যাঁ, এটা আসবে তো। ওকে, একটু কিপটামো করছিলাম আর কি, এক লাইন বাদ দিয়ে চলে যেতাম, তোদের চেহারা দেখে মনে হলো করেই দিই। এটা হলো 2 নম্বর ইকুয়েশন, হয়েছে। সলভ করবো এটাকে, আমি সলভ করা শিখাচ্ছি। দেখ, সংখ্যা নেই তাই সলভ কীভাবে করবো, 2 নংকে 1 নং দিয়ে ডিভাইড কর, 2 ডিভাইড 1 করলাম। কী কী কেটে যাবে, m1 কেটে যাচ্ছে, মাইনাস এটাও কেটে যাচ্ছে, থাকছে কি u1 প্লাস v1 সমান, ওইদিকে কী থাকবে v2 প্লাস u2। এটা বুঝে গেছিস তো, এখান থেকে v2 বা u2 বা কোনো একটা কিছু বের করে নে তোর ইচ্ছা মতো, v2 বের করে নিচ্ছে আমি, u1 প্লাস v1 মাইনাস u2। এটা v2 এর মান বেরোলো, মানটাকে নিয়ে চলে যা কোথায়, এখানে। তাহলে দেখ, এখানে যদি এই মানটাকে বসাস তাহলে v2টা আর থাকবে না, তাই না, v2 থাকবে না, u2টাও থাকবে না। দেখি কি হয়, থাকবে ওটা, দেখি কি হয়, দাঁড়া, এগুলো মিটিয়ে দিলাম, কি হয় একটু বসিয়ে দেখি। এখানে যদি বসাই m1 থাক u1 মাইনাস v1 সমান সমান m2, v2 জায়গায় লিখে দিচ্ছি u1 প্লাস v1 মাইনাস u2, আবার মাইনাস u2 আছে। আচ্ছা, এবার কি করবো রে, এখান থেকে বের করতে চাইছি আমি v1 বের করতে চাইছি। না, m1 তো নাই এখানে, m2 u1 m2 v1 2 m2 u2 এমনটা রাখলাম। কি বের করতে চাই বললাম আমি, v1 বের করতে চাই, তাই তো। আচ্ছা, তাহলে m1 v1 এটাকে ওইদিকে নিয়ে গেলাম, আর এই সবকে এদিকে নিয়ে চলে আসি, m1 u1 মাইনাস m2 u1। এগুলো তো চোখ মুখ বড় করে লাভ নেই, হ্যাঁ, এগুলোতে যেমন আসবে তেমন লিখবি, শুধু একটাকে এপারে রেখেছি, বাকি সবকে লিখছি। এটাও মিটিয়ে দিলাম। ওকে, v1 যদি বের করতে হয়, v1 আর কোথাও আছে না, এখানে একটা v1 ছিল রে। ও, তাহলে এখানে এরকম লিখি m1 v1 প্লাস m2 v1, ঠিক আছে, m1 u1 m2 u1। ভয় লাগছে না এবার, শুধু ইউ 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 এগুলোই চলছে। এবার কি করবো দেখ, পেয়ে গেছি এবার v1টা আমি কী করে পেয়ে গেছি, এখানে v1 লিখ, আর এই যে m1 প্লাস m2 কমনে থাকবে তো, এটাকে নিয়ে ভাগ কর, এখানেও আবার u1 কমনে আছে, তাহলে এরকমভাবে লিখতে পারবো না, m1 মাইনাস m2 বাই এটা এসে ভাগ হয়ে গেছে m1 প্লাস m2 ইন্টু u1। ভুল করে দিয়েছি,
বুঝলি তো, প্লাস এখানে লিখবো 2m2 বাই m1 প্লাস m2 ইন্টু u2। ভুল করেছি? করিনি। এই হলো তোর রাশিমালা। পারলে মুখস্থ রাখবি। এই মুখস্থ রাখার ট্রিক আমি বলে দিচ্ছি কীভাবে মুখস্থ রাখবি। যেভাবে এটা বের করলি সেইভাবে তুই v2ও বের করতে পারবি। এখানে আর বের করবি না, এখানে লিখে দিবি অনুরূপে। করতি না উপপাদ্য? একটা করে দিতে, তারপরে বলে দিবি অনুরূপে। তো ওই চালাকিটা এখানে করতে হবে। অনুরূপে কী করবো? m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2। এখানে কী হবে রে? u1 আর না, এখানে u2 হবে। আর এখানে হবে 2m1 বাই m1 প্লাস m2 u1। বুঝতে পারলি তো? একটা জায়গা থেকে অন্যটাকে তুই নকল করে বলে দিতে পারবি। মনে রাখছি কী করে? m1 প্লাস m2 দিয়ে ডিভাইড হবে। এখানে ওপরে হবে m1 মাইনাস m2, এখানে হবে m2 প্লাস m2। m1 মাইনাস m2, m2 প্লাস m2। এখানে হবে m2 মাইনাস m1, এখানে m1 প্লাস m1। মানে যখন আমি 1 বের করছি তখন 2, যখন 2 বের করছি তখন 1। বুঝতে পেরেছিস? 2 বের করছি 2 থেকে মাইনাস, আর ওখানে উল্টোটা 1। এখানে 1 বের করছি 1 থেকে মাইনাস, ওখানে উল্টোটা 2। এরকমভাবে ট্রিক মনে রাখতে পারিস। আদারওয়াইজ এই ক্যালকুলেশনটা করে নিবি। যেমন আমি তোদের বোঝাতে সময় লাগলো, তোদের প্র্যাকটিস করার সময় এত সময় লাগবে না। সময় তো প্রচুর লাগবে। হ্যাঁ, ওই জন্যই বলছি যে প্র্যাকটিসটা দরকার। যত বেশি প্র্যাকটিস করবি তত কম সময় লাগবে। তুই লাইনকে স্কিপ করতে পারবি সহজে। আমি তো তোদেরকে বোঝানোর জন্য প্রত্যেকটা লাইন করে দিলাম। ওই যে প্লাস দিয়ে লিখলাম, কী দরকার ছিল লেখা? এক লাইন ওখানেই হয়ে যেত, ভেঙে গেছে। তারপরে এই যে এই লাইন থেকে এই লাইনটাতে ডিরেক্ট তুই আসতে পারতি। মাঝের এই দুটো করার কোনো দরকারই ছিল না। বোঝানোর জন্য এত কিছু করলাম। তো এরকমভাবে করতে পারিস বা মনেও রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার তোর দরকার হচ্ছে এই দুটো ইকুয়েশান। এই দুটো ইকুয়েশান নিয়ে এখন সাড়ে সাথে ধাক্কা লাগাবি তুই। কী হবে দেখ, নোটটা বের করে রাখ। কন্ডিশনগুলো একটা একটা করে বলবো, মিলাবি। বের করলি? প্রথম কন্ডিশন দেখ, পেজ 11 নিচের দিকে আছে। কণা দুটির ভর সমান হলে, আছে দেখ, যদি কণা দুটো সমান ভরের হয়, প্রথম কন্ডিশন বলছে চাইছে যে কণা দুটোর ভর সমান। ভর সমান মানে হচ্ছে m1 ইজ ইকুয়াল টু m2, তাই তো রে? ভর সমান মানে m1 ইজ ইকুয়াল টু m2। তাহলে দেখ, তুই এখান থেকে v1টা কী পাবি আর v2টা কী পাবি? v1 যদি বের করিস, এটা তো 0 হয়ে গেল। m1 আর m2 ইকুয়াল না, তাহলে এটা 0, এটা বাদ। এখানে 2m2 থাক, আর এখানে m1 এর জায়গায় m2 বসে দে, তাহলে এটাও তো 2m2 হয়ে গেল। কেটে কেটে কী হলো? 1, তার মানে থাকছে কি u2। তাহলে v1 এর মান তুই পাচ্ছিস u2। সিমিলারলি এখানে v2 যদি বের করতে যাস, তাহলে তুই পাবি u1। ঠিক আছে? v2 জায়গায় পাবি u1। মানে কি বলতে চাইছে? বলতে চাইছে দুটো কণার ভর যদি সমান হয়, এরা দুজন যদি সমান ভরের হয়, এই একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছিল 5, এই একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছিল 10, ধাক্কা লাগলো। এই যে 1 নম্বরটা ছিল, 1 নম্বরের বেগ হয়ে গেল 10, আর 2 নম্বরের বেগ হয়ে গেল 5। বুঝতে কি পারলি? বেগটাকে অল্টারনেট করে নিল। স্ট্রাইকারের ক্ষেত্রে যেমন হয়, স্ট্রাইকার বলছি, ক্যারাম বোর্ডের ছোটো ছোটো গুটিগুলোর ক্ষেত্রে যেমন হয়, একটা সাদা গুটি এখানে আছে, কালো গুটি এসে ওকে ধাক্কা মারলো, কালো গুটি স্থির হয়ে গেলো, ও চলে গেল। তাহলে হ্যাঁ, মানে সমান ভরের যদি হয় তাহলে এই কন্ডিশনটা হবে। দুটো বাসে যদি সমান ভরের হয়, একটা বাস দাঁড়িয়ে আছে আর একটা বাসে এসে ওকে ধাক্কা মারলো, তাহলে যে ধাক্কা মারলো সে রেস্ট হয়ে গেলো, ওর বেগটা পেয়ে গেলো, আর যাকে ধাক্কা মারলো সে আগেরটা বেগ নিয়ে চলে গেল। বোঝা গেছে? তো ক্যারাম বোর্ডের ক্ষেত্রে এই জিনিসটা ভালো বোঝা যাবে, কারণ তোরা এটা দেখেছিস, বাসের লরির আর ধাক্কা তো দেখিস নি, এটা ভালো বোঝা যাচ্ছে। এটা একটা কন্ডিশন গেলো ভর সমান করে। সেকেন্ড কন্ডিশনটা আছে যে কণা দুটির ভর সমান আর একটা স্থির, মানে আমি বলেই দিলাম এক্সাম্পলটা আর কি। কণা দুটির ভর সমান আর দ্বিতীয় বস্তুটা স্থির। এই যে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে বললাম না, এই বস্তুটা স্থির, তাহলে কী হবে? এই বেগ নিয়ে চলে যাবে আর এ স্থির হয়ে যাবে। এটা এখানে বসিয়ে দেখ কী হচ্ছে। u2 শূন্য, এখানে u2 পেয়েছিলি, u2 শূন্য, আর v2টা u1 হয়ে গেল। মানে এটা যদি প্রথম দিকে 0 ভেলোসিটি নিয়ে থাকে, এটা যদি 5 ভেলোসিটি নিয়ে আসে, তাহলে কী হবে? এখানে এই 0 ভেলোসিটি হয়ে যাবে আর এ 5 ভেলোসিটি পেয়ে যাবে। মানে একটাই কন্ডিশন, তাই তো? 3 নম্বর কন্ডিশনটা দেখ, ভর অসমান কিন্তু u2 0। 3 নম্বর কন্ডিশনে বলেছে ভর অসমান, ভর অসমান, আর কি বলে দিয়েছে? u2টা 0, এটা তো বলা আছে। তো তুই কী করবি? এখানে ডেটাতে বসিয়ে দিবি, অত ভাবনা চিন্তা করার দরকার নেই। v1 ইজ ইকুয়াল টু যদি বসাস, ভর অসমান মানে কাটাকাটি তো যাচ্ছে না, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 u1, আর v2 যদি বের করিস m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 u2। এটা হলো তো? বাকিগুলো বাদ দিলাম। না না না, ভুল করলাম কিছু মনে হচ্ছে। u2 0 না? হ্যাঁ, তাহলে এটা তো থাকছে না, এটা হবে
2m1 m1 প্লাস m1 u1 এইভাবে লিখলাম 2m1 কে। বেগটা সম্পর্কে কি জানা যাচ্ছে দেখ, দুজনের ভর যদি ভর অসমান বলেছে তাই জন্য তো বিয়োগ করে 0 করতে পারলাম না, সমান হতে গেলে 0 করতাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি কি বুঝতে পারছি এই জায়গা থেকে সেটা আমাকে দেখতে হবে। রাশিমালা তো মুখস্থ হয়ে গেছে, কি বুঝতে পারছি দেখ, এখানে v1 এর মানটা u1 এর থেকে ছোট হচ্ছে, v1 লেস দ্যান হচ্ছে u1। বুঝতে কি পারছিস কেন ছোট হচ্ছে? ওপরে ছোট আছে না, লব ছোট হর বড়, তার মানে v1 এর মানটা u1 এর থেকে ছোট। আর এইখানে দেখতো এখানে দুজনের ভর অসমান হয়েছে, m1 এর m1 কে যদি সমান ধরে নিস, এটা m1 আছে এটা m2 আছে, তাহলে এখানে যে v2 ভেলোসিটিটা, মনে কর m2টা ভারী বস্তু, m2টা হচ্ছে ভারী বস্তু, তাহলে নিচে বড় হয়ে গেলে এটা ছোটো হয়ে গেল, v2টা লেস দ্যান হয়ে গেল u1। বুঝতে পারি না, আরেকবার বলি, ওপরের জায়গাতে m1 থেকে m2 মাইনাস হয়েছে মানে ওপরে ছোটো হয়ে গেছে, নিচে বড় আছে, তাহলে পুরো টার্মটা একের থেকে ছোটো, তার মানে v1টা ছোটো, কার থেকে ছোটো? u1 এর থেকে ছোটো। এই জায়গাটাতে আমি m2টাকে ভারী বস্তু মেনে নিচ্ছি। যদি m2 ভারী বস্তু হয়, ওপরে আছে m1 প্লাস m1, নিচে আছে m1 প্লাস m2, কোনটা বড়? নিচেরটাই বড়। তো এটা বড় মানে ওপরটা ছোটো, আবার এটা একের থেকে ছোটো, মানে v2 আবার u1 এর থেকে ছোটো হয়। মানে এখানে কি বলতে চাইছে দেখ, বলতে চাইছে 1 নাম্বারটা হালকা বস্তু আর 2 নাম্বারটা হচ্ছে ভারী বস্তু, এদের যখন সংঘর্ষ হবে তখন হালকা বস্তুটার বেগ আগে যেটা ছিল তার তুলনায় কমে যাবে। দেখ 1 যে বেগটা সেটা আগের তুলনায় কম হয়েছে, হালকা বস্তুটার বেগ আগের তুলনায় কমে যাবে, ভারী বস্তুটার বেগ আগের তুলনায় কমে যাবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই কন্ডিশনটা এখানে বলতে চাই। ঠিক উল্টো যদি আমি এখানে করে দিতাম, আমি যদি বলতাম না m2টাই হালকা m1টাই বড়, তাহলে এই জায়গায় আর লেস দেন বলতাম না, এই জায়গায় গ্রেটার দেন বলতাম। দরকার নেই এত আমাদেরকে ফিল করা, ইকুয়েশন মনে থাকবে, প্রবলেম সলভ করে ব্যাস শেষ। যতটুকু ফিল করতে পারছি করবো, যতটুকু পারছি না ইকুয়েশন দিয়ে চালিয়ে দেবো। আচ্ছা, এরপরে যেটা আছে, প্রথম কণা ভারী আর দ্বিতীয় কণা গতিহীন। প্রথম কণা ভারী, দ্বিতীয় কণা গতিহীন। প্রথম কণা ভারী আর দ্বিতীয় কণা মানে u2 0। বুঝতে পারলি? প্রথম কণা ভারী মানে এখানে বলতে চাইছি, ভারী আলাদা করে বলে দিল, তার মানে বলতে চাইছি অনেকটাই ভারী, যথেষ্ট ভারী। ওর ভরটাকে তুই নেগলেক্ট করতে পারিস, যেমন সার আর তোর মধ্যে ধাক্কা বলেছিলাম, তুই দাঁড়িয়ে আছিস আর সার এসে ধাক্কা মারলো, বা তুই দাঁড়িয়ে আছিস বাস এসে ধাক্কা মারলো জোরে করে, ঠিক আছে? তাহলে বাসের ভরের কাছে তোর ভর কিছুই না, তাহলে ওই অ্যাক্সিডেন্ট না হয়ে তুই ফিল করতে পারবি যে তোর বেগ কত হবে। এই ক্যালকুলেশন করে কীভাবে দেখ, v1 যদি বের করি, প্রথম কণা ভারী মানে m1টা অনেক বড়, তাই তো? m1 ফার গ্রেটার দ্যান m2, অনেকটাই বড়, তাহলে m1 মাইনাস m2 করলে m1ই হবে প্রায়, যেহেতু অনেকটাই বড় তাই তুই এটাকে m1 লিখতে পারিস। আবার m1 এর সাথে m2 যোগ করলে প্রায় m1ই হবে, তো তুই এটাকে m1ই লিখতে পারিস। বুঝতে পারছিস কি? 1000 কেজির সাথে 1 কেজি যোগ করলে কত হবে? 1001 কেজি। ওটাকে 1000 কেজি ধরলে কি খুব বেশি চেঞ্জ হয়ে যাবে? হবে না। কত আছে এখানে? u1। আর পরেরটা u2 0, এগুলো কী হবে আমার দেখা দরকার নাই, u2 তো 0, তাহলে এটা দাঁড়ালো কত? u1, ঠিক আছে। আর v2 কী বেরালো এখান থেকে দেখে নিই তো, v2 আবার এখানে বলে দেখ m1টা অনেক বেশি, m1টা অনেক বেশি, ওই u2 তো 0 আছে, তাহলে এগুলো দেখে লাভ নেই, u2 0 বাদ। এইখানে দেখি m1টা অনেক বেশি, তাহলে ওপরে থাকছে 2m1, আর নিচে m1টা অনেক বেশি, তাহলে যোগ করলে শুধু m1ই হবে ইন্টু u1। কত হচ্ছে এটা দেখ? 2u1। কি বোঝা গেল এখান থেকে? বোঝা গেল এটাই, আমি হলাম দ্বিতীয় বস্তুটা, আমি হলাম এটা, ঠিক আছে, আমি দ্বিতীয় বস্তু, আমার বেগ কত আছে? 0, কোনো বেগ নেই আমার, আমি দাঁড়িয়ে আছি এখানে, দাঁড়িয়ে ফোন ঘাটছি, ফোন রেখে দিই নাকি? 2000 ফোন থাকে, ফোন ঘাটছি, আর এদিক থেকে ষাঁড় চলে আসলো একটা, ইমাজিন করে না, লেস থাকে তো, কটা পা থাকে? 4টা পা থাকে না? হ্যাঁ, এখানে একটু উঁচু থাকে, বিশাল বড় একটা ষাঁড় চলে আসছে। এর ভেলোসিটি কত? এর ভেলোসিটি হচ্ছে u1, এই ভেলোসিটি নিয়ে আসছে, দিল আমাকে ধাক্কা। তাহলে ধাক্কা দেওয়ার পর আমার কন্ডিশনটা কী হবে দেখ, আমি হচ্ছে 2 নম্বর বস্তুটা মানে v2, তাই না? আমি 2 নম্বর বস্তু v2, তার মানে আমার বেগ হয়ে গেল 2u1, মানে ওই যে বেগে আসছিল তার ডবল ভেলোসিটি নিয়ে আমি এদিকে ছিটকে গেলাম। বুঝতে পারলি ব্যাপারটা? সার যে ভেলোসিটি নিয়ে আসছিল সেই তার ভেলোসিটি ডবল ভেলোসিটি নিয়ে আমি ছিটকে চলে গেলাম, কিন্তু সারের কী হলো? সারের বেগটা ওটাই থাকলো, সারের u1 বেগ নিয়েই যাচ্ছে, ওর বেগের কোনো পরিবর্তন হলো না। ওই কী বলে, বড় বড় সার দিয়ে যে লড়াই করে না, টিভিতে দেখেছিস কি, গেট খুলে দেয়, এদিকে ওর পিছন দৌড়াতে থাকে, তো ওগুলো তো কোনো সময় ধাক্কা টাক্কা লাগে, খেয়াল করে দেখবি। সার যখন দৌড়াচ্ছিল, যে বেগ নিয়ে দৌড়াচ্ছিল ওই বেগে দৌড়াতেই থাকে, কিন্তু যাকে ধাক্কা লাগলো সে উড়ে চলে গেল ছিটকে।
দেখো না, এটা কার্টুনে খুব ভালো বোঝা যায়। তো সেম জিনিসটা এখানেই ঘটছে, বোঝা যাচ্ছে না? ধাক্কা না লাগে কীভাবে ধাক্কা লাগার ফিল করে নিচ্ছিস তোরা। সিমিলারলি সেকেন্ড কেসটা আছে, দেখ যে দ্বিতীয় কণাটা স্থির আর প্রথম কণাটা ভারী, সরি দ্বিতীয় কণা ভারী আর শুরুতে গতিহীন আছে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, ওই উল্টো ঘটনা হচ্ছে। এটা একটু আমি শুধু বলে দিই, মানে ক্যালকুলেশন তোরা করে নিতে পারবি, আমি শুধু এটুকু বলে দিচ্ছি। এই বস্তুটা মনে কর বিশাল বড় একটা পাথর আছে, এটা এখানে স্থির অবস্থায় আছে, আর তুই দৌড়ে আসছিস। কীভাবে? এইভাবে দৌড়ে আসছিস, সামনের দিকে দৌড়ে যাচ্ছিস। তোর ভর তো এর ভরের কাছে কিছুই না, তো নগণ্য ভর বিশিষ্ট, ও স্থির ছিল। তুই গিয়ে যদি এর সাথে ধাক্কা লাগিস, তাহলে পাথরটা কি ওইদিকে চলে যাবে? তুই উল্টে আবার এদিকে চলে আসবি ঘুরে, ওকে ধাক্কা লেগে এদিকে আবার ঘুরে চলে আসবি। টম এন্ড জেরিতে ভালো বোঝানো যায়। টম এন্ড জেরিতে রক্ত বেরায় না, ক্ষতি হয় না, হাড়ও ভাঙে না, তো ওইখানে ইলাস্টিক নেচারে থাকে, ও আবার স্থিতিস্থাপক সংঘর্ষ মেনে চলে। তো এখানে যদি ধাক্কা লেগিস, রিটার্ন ব্যাক করে যাবি আবার। এইটাই জিনিস বেরিয়েছে দেখো ওখানে, যে V1 এর মানটা হয়ে গেছে -U1। তো এখানে মান বসিয়ে দেখে নিতে পারবি, বসাচ্ছি না আমি। V1 এর মানটা কত হয়ে গেছে? -U1। মানে এই যে U1 ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, ওর সংঘর্ষ হওয়ার পর বেগ কত হয়ে গেলো? -U1, মানে উল্টো দিকে হয়ে গেল। ওই বেগটাই হয়ে গেলো, কিন্তু উল্টো দিকে হয়ে গেল, আর এর কোনো বেগই হলো, এর বেগ শূন্য হয়ে গেল। ঠিক আছে, এই গেল স্থিতিস্থাপক সংঘর্ষ। বাড়িতে প্রথমে যে আমি এটা ডিরাইভ করলাম, এই ডেরিভেশনটাও তোরা করবি ঠান্ডা মাথায়, যতই শর্ট কোশ্চেন হয়েছে তবুও করবি। তারপরে এই কেসগুলোকে বুঝে নেওয়ার পর তোরা নিজেরা খাতায় লিখে নিবি পাট করে, যে এই কেস এই কেস এই কেস, মানে কন্ডিশন দেওয়া আছে, দিয়ে নিজেরা নিজেদের মতো করে ক্যালকুলেশন করে মেলানোর চেষ্টা করবি, তাহলেই বুঝতে পারবি। ঠিক আছে, কোশ্চেন ডিরেক্ট করে দিল এইখানে, যে এই বস্তুটা ভারী, এই বস্তুটা কিছু একটা বেগ নিয়ে আসছে, সংঘর্ষের পরে বেগ কত হবে, তাহলে তোকে কন্ডিশনটা তো বুঝতে হবে যে কোন কন্ডিশন বলেছে, এটাকেই বাড়িতে ইমপ্রুভ করবি। স্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে গেল, যতটুকু সিলেবাসে জানা দরকার স্থিতিস্থাপক নিয়ে করে নিল। এবার করব অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ রিয়েল লাইফে যত রকমের সংঘর্ষ আমরা দেখতে পাই, সবগুলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ বলে কিচ্ছু নাই। আমি যে এতক্ষণ ধরে এক্সাম্পল দিলাম, গাড়ি, সার, মানুষ, সব কিছু এক্সাম্পল দিলাম, পাথর, এগুলোতে স্থিতিস্থাপক সংঘর্ষের কনসেপ্ট অ্যাপ্লাই করলাম, এগুলো সবগুলোই অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষে প্রায় কাছাকাছি ধরে নিতে পারে, এফেক্টটা ওর কাছাকাছি হয়ে যায়, তবে এক্স্যাক্ট হবে না, কারণ এদের ক্ষেত্রে অপচয়ী বল থাকে, বায়ুর বাধা থাকে, ঘর্ষণ থাকে, তাই না? এই বলগুলো যদি থাকে তাহলে কী করে স্থিতিস্থাপক হতে পারে? তো রিয়েল লাইফে যত রকমের সংঘর্ষ হয় সবাই কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ। ক্লিয়ার? যেমন একটা বলকে, রাবারের বলকে তুই যদি এখান থেকে ছেড়ে দিস, একটা রাবারের বলকে এখান থেকে ছেড়ে দিলি, রাবারের বলটা নিচে পড়বে, নেক্সট স্টেপে কী হবে? ওপরের দিকে উঠবে, তাই তো? ওপরের দিকে ওঠার পর আবার কিন্তু নিচে পড়বে, তারপরে স্টেপে আবার ওপরের দিকে উঠবে, আবার নিচে নামবে। বুঝতে পারছিস তো? এরকমভাবে চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে বলতো? থিওরিটিক্যালি অসীম পর্যন্ত চলবে। থিওরিটিক্যালি এটা সম্ভব, প্র্যাকটিক্যালি তা হয় না, প্র্যাকটিক্যালি থেমে যায়। কারণ প্র্যাকটিক্যালি কী হয়? বায়ুর বাধা থাকে, বায়ুর বাধার উপরে কাজ করে। আমি যখন এই কনসেপ্টটা বলছি তখন আমি সব কিছু উপেক্ষা করেছি, এর মধ্যে ঘর্ষণ বাদ দিয়ে দিয়েছি, বায়ুর বাধা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু রিয়েল লাইফে এগুলো কাজ করে। তো থিওরিটিক্যালি যদি এগুলো না থাকতো তাহলে এটা টুকটুক 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 করতেই থাকতো, অনেকক্ষণ ধরে চলতে থাকতো। ঠিক আছে, আর যত কাছে আসতো তত বেশি কম্পনটা বেড়ে যেত, ভাইব্রেশনটা বেড়ে যেত। ক্লিয়ার? দেখ এবার এখানে একটা টার্ম তোদেরকে জানতে হবে, সংঘর্ষ গুণাঙ্ক। অস্থিতিস্থাপক সংঘর্ষকে এক্সপ্লেন করার জন্য আমাদেরকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে সংঘর্ষ গুণাঙ্ক বা সংঘাত গুণাঙ্ক বলে একটা টার্ম। সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক, যাকে প্রকাশ করা হয় ই দিয়ে। এটা কি জিনিস বলছি, আগে আমি রাশিমালাগুলো বলে দিই। এটাকে পরিমাপ করা এইভাবে, অপসরণ বেগ বাই আগমন বেগ। ভাষাগুলো দেখছিস? মানে বুঝলাম না, দেখলি বাংলা ভাষা বুঝতে পারবি না, ওই জন্য তো বলছি ভাষাগুলো দেখ। অপসরণ আর আগমন বেগ ব্যাপারটা কি? ওই আগের এক্সাম্পলটা নিই, বুঝতে সুবিধা হবে। U1 বেগে আসছিল, U2 বেগে যাচ্ছিল, ধাক্কা লাগলো, V1 বেগ হলো, আর এটা V2 বেগ হলো। ঠিক আছে, তো দেখ এই U2তে যাচ্ছিলো, এই U1-এ যাচ্ছিলো, তাই তো? এদের মধ্যে যদি আপেক্ষিক বেগ বের করতে যাস তাহলে সেই বেগটা কিন্তু হবে U1 - U2। U1টা বেশি ছিল, তাহলে U1টা U2 রেসপেক্টে কত বেগ নিয়ে যাচ্ছে? U1 - U2 বেগ নিয়ে যাচ্ছে। মনে পড়ছে আপেক্ষিক বেগের কনসেপ্ট? তো এটাকেই বলছি আমরা আগমন বেগ। ওরা পরস্পরের কাছে যে আসছে সেই বেগের ডিফারেন্সটা করলাম, এটাকে বলছি আমরা আগমন বেগ, U1 - U2। এবার দেখ এটা V1, এটা V2, দূরে চলে যাচ্ছে,
তো ভি2টা বেশি, ভি2টা দূরে চলে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে লিখবো ভি2 মাইনাস ভি1, এদের মধ্যে আপেক্ষিক বেগটা হচ্ছে ভি2 মাইনাস ভি1, এটাকে বলবো অপসরণ বেগ, অপসরিত হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, তো এটাকে বলবো ভি2 মাইনাস ভি1। বুঝতে পেরেছিস? আগমন বেগ আর অপসরণ বেগ এদের যে অনুপাত তাকে বলা হচ্ছে সংঘাত গুণাঙ্ক। ওকে, এই যে সংঘাত গুণাঙ্ক ই এর মান যদি 1 হয়ে যায়, অনুপাতটা যদি 1 হয়ে যায়, তাহলে তাকে আমরা ধরবো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা যে আগে পূর্ণ সংঘর্ষ করলাম স্থিতিস্থাপক, তার ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের মান কত হবে? 1 হবে। ই এর মান যদি 0 হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর ই এর মান যদি 0 থেকে বড় হয় এবং 1 থেকে ছোট হয় তাহলে তাকে আমরা বলবো আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষ। রিয়েল লাইফে যতগুলো আছে সবাই আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষ। পুরোপুরি স্থিতিস্থাপক বলেও কিছু নেই, আর পুরোপুরি অস্থিতিস্থাপক বলেও কিছু নেই। বোঝা গেছে? এবার করব ক্যালকুলেশন। এটা তো শুরু হলো, কেবল থেমে যা, এখনও এনার্জি বাড়ছে রাখ। এবার শুরু হলো ক্যালকুলেশন। কার ক্ষেত্রে ক্যালকুলেশনটা করব? ওই যে আমি এক্সাম্পল দিলাম, একটা বলকে ওপর থেকে ফেলে দিয়েছি, এর ক্ষেত্রেই ক্যালকুলেশনটা করব। ঠিক আছে? অস্থিতিস্থাপক সংঘর্ষ তো অনেকগুলো আছে, আমরা করব শুধু এর ক্ষেত্রে। তো দেখ, একটু বোঝার বিষয় আছে, মন দিয়ে দিকে। প্রথমে এই বস্তুটাকে ওপর থেকে ফেলেছি, ভেলোসিটি কত রে? যখন ছাড়বো 0, যত নিচে নামবে ভেলোসিটি বাড়বে। তো এই ভূমিটাকে টাচ করার আগের মুহূর্তে এর ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, সেটাকে আমি ভি বলে দিচ্ছি। আর এই ভেলোসিটিটা তুই জানিস √2gh হয়, কাইনেমেটিক্স অনেক করেছিস। হাইটটা যদি h হয় তাহলে ভি ইকুয়াল টু √2gh হয়। ভুলে গিয়ে যদি থাকিস তাহলে এটা কর না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2gh, ওইখান থেকে তো এটা এসছে, তাই তো? তার মানে তুই বুঝে গেলি যে হাইট h থেকে যদি ফেলা হয় তাহলে ভূমিকে টাচ করার আগের মুহূর্তে ওর যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা কত? 2gh। কার সাথে ধাক্কা লাগবে? ভূমির সাথে। ভূমির ভেলোসিটি কত? ও তো নড়ছে না, ওর তো ভেলোসিটি 0। তাহলে যদি তুই এখানে আগমন বেগ দেখিস তাহলে আগমন বেগটা হচ্ছে ভি মাইনাস 0, তাই তো রে? এটা হচ্ছে আগমন বেগ, ভি মাইনাস 0 মানে কত? √2gh। এটা হচ্ছে আগমন বেগ। বল এতটুকু বুঝতে পারলি কিনা? কার কার মধ্যে করলাম? বল আর ভূমির মধ্যে করলাম, মেজের মধ্যে করলাম। এবার এই বলটা এখানে ধাক্কা লেগেছে, এর সাথে ধাক্কা লেগে এবার উপরের দিকে উঠতে যাচ্ছে। ঠিক আছে? এবার উপরের দিকে উঠতে যাচ্ছে, তাহলে ধাক্কা লাগার পরের মুহূর্তে যখন উপরের দিকে উঠছে তখন একটা ভেলোসিটি নিয়ে যাবে। ধরে নিচ্ছি সেই ভেলোসিটিটা হচ্ছে ভি ড্যাশ, ধরে নিচ্ছি ভেলোসিটিটা ভি ড্যাশ। আচ্ছা, এর ভেলোসিটি ভি ড্যাশ, মেজের ভেলোসিটি কত? 0। তাহলে অপসরণ বেগ কত হবে? ভি ড্যাশ মাইনাস 0। বুঝতে পারছিস? দুজনের মধ্যে সংঘর্ষ হলো, এটাকে তুই বলছিস অপসরণ বেগ, তাই তো? মানে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে অপসরণ বেগ। আমি এটা কী করছি বলতো? অপসরণ বেগ মানে ভি ড্যাশটা বের করতে চাইছি, যে বেগ নিয়ে ওপরের দিকে উঠলো সেই বেগটা যদি বের করতে হয় তাহলে সংঘাত গুণাঙ্ক ই ইজ ইকুয়াল টু অপসরণ বেগ বাই আগমন বেগ, বা এখানে শুধু ভি লিখে দিই, সুবিধা হবে। তাহলে এখানে ভি ড্যাশ ইজ ইকুয়াল টু ইভি হচ্ছে না? ভি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে ইভি হচ্ছে না? তার মানে তোর যদি সংঘাত গুণাঙ্কটা জানা থাকে তুই ডিরেক্টলি বলে দিতে পারবি যে সংঘাত হওয়ার পরে বেগটা কত হবে? ইভি। ঘুরে আসলো, আবার এখানে ধাক্কা লাগলো, আবার যাবে, তাহলে পরের স্টেপে যখন বেগটা পাওয়া যাবে তখন সেটা হবে ই স্কোয়ার ভি অনুরূপে, তাই না? মানে ই স্কোয়ার ভি বাদ দিয়ে এটা তো ই ভি ড্যাশ হবে, তাই তো? ই ভি ড্যাশ হবে। তো আগে ভি ড্যাশ ভেলোসিটি নিয়ে এসেছিলো, পরে ভি ডবল ড্যাশ হলো। সংঘাত গুণাঙ্ক যদি ই হয় তাহলে ভি ডবল ড্যাশ ইকুয়াল টু ই ভি ড্যাশ। এবার ভি ড্যাশের মানটা বসিয়ে দিয়ে এটা হবে ই স্কোয়ার ভি। এরকমভাবে তুই আরও যদি করতে চাস পরবর্তী সংঘর্ষ তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ই স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ভি। বুঝতে পারছিস তো? তারপরে আসবে ই টু দি পাওয়ার 6 ভি। এইভাবে চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে, থিওরিটিক্যালি অসীম পর্যন্ত চলতে থাকবে। এতটুকু বুঝে গেছিস বেগের সম্পর্কে? আমাকে যেটা বের করতে হবে প্রথম স্টেজে সেটা হচ্ছে যে স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত ও মোট কতটা দূরত্ব অতিক্রম করলো। দেখ, প্রথমে এখান থেকে ছেড়েছি, তাহলে ও কতটা হাইট নিচে নামলো? স্মল এইচ। তারপরে এখান থেকে ওপরে উঠলো, কতটা হাইট ওপরে উঠলো? ক্যাপিটাল এইচ ধরে নিচ্ছি। তারপর আবার নিচে নামলো, তো কতটা হাইট নামলো? ক্যাপিটাল এইচ নামলো। তার মানে এখানে 2h যাওয়া আসা হলো, এখানে স্মল এইচ গেলো কিন্তু এখানে 2h হলো। তারপরের স্টেজ আবার এইচ ড্যাশ গেল, এইচ ড্যাশ নামলো, তাহলে আবার এখানে 2h ড্যাশ। এরকমভাবে চলতে থাকবে না? তাহলে আমি লিখছি, এগুলো মিটিয়ে দিলাম, আমি এটা লিখছি যে টোটাল দূরত্ব যেটা গেল সেটা হচ্ছে প্রথমে এইচ, তারপরে 2h, তারপরে 2h ড্যাশ, 2h ডবল ড্যাশ, ডট 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 ইনফাইনাইট পর্যন্ত। ওকে,
এবার এইচটাকে আমি বের করতে চাইছি, এইচ কী করে বের করব? এইচ কী করে বের করবো? স্মল এইচটা এটা আমার হাতে আছে, আমি জানি কত হাইট থেকে ফেলেছি, কিন্তু ক্যাপিটাল এইচগুলো আমার জানা নেই। ক্যাপিটাল এইচগুলো ড্রপ খাওয়ার পর কতটা হাইট গেছে আমার জানা নেই, এদেরকে আমি একটু বের করে নিচ্ছি। কীভাবে বের করে নিচ্ছি এইচগুলোকে দেখ, মন দিবি। শুধুমাত্র এই স্টেপটার কথা ভাব, এইটুকু, এই লাইনটা ড্রপ খাওয়ার পর ওপরে গেল, তারপর আবার নিচে নামলো, ড্রপ খাওয়ার পর ওপরে গেল, দেন নিচে নামলো। শুধুমাত্র ওপরের স্টেপটাকে যদি দেখি যে একটা ড্রপ খাওয়ার পর ওপরের দিকে যাচ্ছি, ফাইনাল ভেলোসিটি কত? 0 না? আর যখন ইনিশিয়াল ভেলোসিটি ছিল, মানে যে ভেলোসিটি নিয়ে ওপরের দিকে উঠছিল, সেই ভেলোসিটিটা ইভি ছিল না? মনে পড়ছে? তাহলে ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার মাইনাস 2gh করতে পারিস? শুধুমাত্র এই লাইনটার কথা বলছি। ইভি ভেলোসিটি নিয়ে ওপরের দিকে উঠলো, এখানে ভেলোসিটি 0 হয়ে গেল, 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভি স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে দেখ তুই এইচ পেয়ে যাচ্ছিস, এইচ ইকুয়াল টু ই স্কোয়ার ভি স্কোয়ার বাই 2g। আর 2gটাকে রেখে দিই, ভি স্কোয়ার মানে তুই আবার বের করেছিলি 2gh, ভি স্কোয়ার মানে কোথায় মিটিয়ে দিয়েছি, ভি স্কোয়ার মানে বের করেছিলি রুট ওভার তো না, স্কোয়ার যেহেতু আছে তাহলে রুট ওভারটা উঠে গেল 2gh। তার মানে এখান থেকে ক্যাপিটাল এইচটা কত বেরোলো? ই স্কোয়ার এইচ। ওকে, এখানে বসাবো। সিমিলারলি এইচ ড্যাশ যদি বের করতাম, ই পাওয়ারে 4 এইচ, ই টু দি পাওয়ারে 6, ব্যাস এখানে বসা। এইচ 2e স্কোয়ার এইচ, 2e4h, এরকমভাবে চলতে থাকবে, তাই তো? এইচ রাখ, এইগুলো থেকে দেখ 2e স্কোয়ার এইচটা কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে 1, এখানে থাকবে ই স্কোয়ার, তারপরে থাকবে ই পাওয়ারে 4, তারপরে চলতে থাকবে। বল বুঝতে পারলি কিনা? তোদের সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি হয়েছে ম্যাথে? হয়নি? আচ্ছা যাই হোক, না বুঝে থাকলেও কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। এই যে এটা হলো একটা প্রগতি, এই দেখ রে, যখন অনেকগুলো সংখ্যাকে একসাথে যোগ বিয়োগ করবে তখন সেটাকে একটা প্রগতি বলা হয়, ঠিক আছে? এই যে এই প্রগতিটা, এটা সমান্তর প্রগতি না গুণোত্তর প্রগতি, সেটা আমাকে বুঝতে হবে। তুই কি দেখবি, প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদটা পাওয়া যাচ্ছে গুণ করে না যোগ করে, এটার সাথে এটা গুণ করে না যোগ করে। তো আমি দেখতেই পাচ্ছি যে প্রথমের সাথে ই স্কোয়ার গুণ করলে এটা, তার সাথে আবার ই স্কোয়ার গুণ করলে এটা, তার সাথে ই স্কোয়ার গুণ করলে এটা, মানে চলতে থাকছে, মানে আমি গুণ করে করে পাচ্ছি। তাহলে এটা হলো গুণোত্তর প্রগতি, ঠিক আছে? তো এটা যেহেতু অসীম সংখ্যক গুণোত্তর প্রগতি, তাহলে এর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে বের করার। অসীম গুণোত্তর প্রগতি যোগ করার ফর্মুলা হচ্ছে, ওপরে লিখবো প্রথম পদ, এই যে এটা প্রথম পদ, ঠিক আছে? ফর্মুলায় লিখে দিই আগে, প্রথম পদ, নিচে প্রথম পদ মাইনাস গুণোত্তরীয় মধ্যক এ বাই এ মাইনাস আর। এটা কি? এটা হচ্ছে প্রথম পদ, নিচে এটা প্রথম পদ, আর আরটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যক আবার কী জিনিস? যেই সংখ্যাটা দিয়ে গুণ করে করে তুই পেয়েছিস, বুঝতে পারলি? তো ম্যাথামেটিক্স এটা তোরা শিখবি, আবার আমি বলে দিলাম একটুখানি। 2e স্কোয়ার এইচ, এখানে প্রথম পদে 1 দেখতেই পাচ্ছিস, আর এটা ই স্কোয়ার, কারণ ই স্কোয়ার গুণ করে করে পাওয়া যাচ্ছে, এর সাথে ই স্কোয়ার, ওর সাথে ই স্কোয়ার, সবাইকে গুণ করে পাওয়া গেল। বোঝা গেছে? এদেরকে এক জায়গায় নিয়ে আয় তো, 2e স্কোয়ার এইচ বাই 1 মাইনাস ই স্কোয়ার, ক্যালকুলেশন করবি, 1 মাইনাস এইচ ই স্কোয়ার, তাহলে 1 মাইনাস এইচ কমন নিয়ে নি, 1 মাইনাস ই স্কোয়ার প্লাস 2e স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার, ঠিক আছে? এবার ইজ ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে? এইচ ইন্টু 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার। এই হচ্ছে রাশিমালা, টোটাল এতটা দূরত্ব পার করেছে স্থির হওয়ার আগে পর্যন্ত। ওকে, রাশিমালা কী বেরালো? এইচ 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার। তোকে এটা মুখস্থ রাখতে হবে। এবার এই যে ডেরিভেশনটা আমি করে দিলাম, যদি কোনো সময় ভুলে যাস, এখানে একটা ফর্মুলা নেই, আর কয়েকটা ফর্মুলা আছে, আসবো। যদি ভুলে যাস তাহলে কী করে বের করবি সেটা এখান থেকে তোরা দেখে নিতে পারবি। বোঝা গেছে কি? বল, কোনো কোশ্চেন? সংঘাত গুণাঙ্ক, ই মানে হচ্ছে সংঘাত গুণাঙ্ক। কোশ্চেনও তোকে বলে দিবে, না হয় জানতে চাইবে, যে কোনো একটা। আচ্ছা, এবার বলেছে স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিবাহিত সময়, ওই একই ক্যালকুলেশন করবো, দূরত্ব দিয়ে যেমন করেছি, এবার টাইম দিয়ে করবো। তো টাইমের ক্যালকুলেশনটা আগে তোকে একটু করে নিতে হবে, যে পুরো হাইটটা যাওয়ার জন্য তোকে কতটা যেতে হচ্ছে। এগুলো মিটিয়ে দিলাম। আচ্ছা দেখ, যখন এই সাইড থেকে একে ফেলা হয়েছে, মনে করে এর টি সময় নিয়েছে, স্মল টি, এখানে না করে এখানে, মনে করি স্মল টি সময় নিয়েছে এখান থেকে এখানে নামার জন্য।
তো এই যে স্মল টিটা এটাকে তুই বের করবি উচ্চতার রেসপেক্টে, সবগুলোকে উচ্চতার রেসপেক্টে বের করছি। তার জন্য আমি এই ফর্মুলাটা ইউজ করছি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে এইচ বসাবো, এটা তো জিরোই হয়ে যাবে, হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে না, কারণ জিরো ভেলোসিটি নিয়ে পড়ছে। এখান থেকে টি যদি বের করিস তাহলে দেখ এরকম হবে 2h/g তার রুট ওভার। তাহলে ওপর থেকে নিচে নামতে টাইম কত লাগলো এটা লাগলো, এটা আলাদা করে বের করে রাখলি। এবার বাকিগুলোর ক্ষেত্রে কমন বের করবো, মানে এটাও দেখ ওপর নিচে গেছে, এটা ওপর নিচে গেছে, তাহলে এদের ক্ষেত্রে সময় কত কত করে লাগছে। মনে কর এটার ক্ষেত্রে যে সময়টা লেগেছে ওপরে গিয়ে আবার নিচে নামতে, সেই সময়টা হচ্ছে ক্যাপিটাল টি। কত সময় লেগেছে ওপর থেকে নিচে নামতে, নিচ থেকে ওপরে গেছে এবং ওপর থেকে নিচে এসে সময় কত লেগেছে ক্যাপিটাল টি। তো এর ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। খেয়াল কর ভালো করে, ওপরে গেছে নিচে এসছে, কোনো বেগ আছে, সরি কোনো দূরত্ব পার করেছে, সরণ হয়ে গেছে 0, ঠিক আছে। কত ভেলোসিটি নিয়ে ওপরের দিকে গেছিলো, ইভি ভেলোসিটি নিয়ে বের করেছিলাম তো, ইভি ভেলোসিটি নিয়ে ওপরের দিকে গেছিলো। টাইম কতটা লাগবে ক্যাপিটাল টি, মাইনাস কারণ ওপরের দিকে যাচ্ছে ধীরে ধীরে কমছে ত্বরণটা, মন্দন হচ্ছে, মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখান থেকে তুই সলভ কর, টি এর মানটা কী পাবি, 2 EV/g, 2 EV/g। এবার ভি এর না না টি একটা কেটে যাচ্ছে, তুই করবি ক্যালকুলেশন, ইভিটাকে এদিকে আনবি, তারপরে এটাকে নিয়ে এসে এদিকে ভাগ করে দিবি, 2 ওপরে উঠছে, জি নিচে নামছে, ওই দেখ আবার চোখ ঘুরে গেল, তারপর করে দিই। না না আমি করে দেবো, পয়সা নিচ্ছি এমনি এমনি। টি কেটে গেল একটা, ইভি এই 2টা গুণ হয়ে গেল, আর জিটা নিচে চলে আসলো, ঠিক আছে না। আচ্ছা এইখানে আবার তুই বের করতে পারিস কীভাবে, 2E/gটা রেখে দে, আর ভি মানেই √2GH, মনে পড়ছে, এগুলোকে শুধু বসে বসে দেখছি কী আসছে দেখ, 2EH/g এইটা আসছে না, এটা আসছে তো সিমিলার। তাহলে এবার আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ নিচের জি আর এখানে √g কেটে দিলাম, যে নিচে একটা √g থাকলো, বুঝে গেছিস। তাহলে টোটাল টাইম কত লাগলো দেখ, মোট সময় প্রথমে তো টি সময় লেগেছে, তারপরে ক্যাপিটাল টি সময় লেগেছে ওপর নিচে উঠতে, তারপরে ক্যাপিটাল টি ড্যাশ, ক্যাপিটাল টি ডবল ড্যাশ, মানে বোঝানোর জন্য করলাম আর কি। এটাকে লিখবি তুই 2h/g আন্ডার রুট, তারপরে এটাকে কী লিখবি 2E√2h/g, তারপরে এটাকে লিখবি 2E² প্লাস ডট 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 ডট, বোঝা গেছে। আচ্ছা কমনে যাচ্ছে কিছু, এটাকে রেখে দে, এই বেচারা প্রথমটাকে উস্কাবি না, একে রেখে দে। এখান থেকে কমন যাচ্ছে দেখ 2E√2h/g, তাহলে এখানে 1 থাকছে, এখানে ই থাকছে, পরেরটাতে কী থাকবে রে, এটা e⁴ ছিল না, তার মানে E² থাকছে, এইভাবে চলতে থাকছে। হ্যাঁ এখান থেকেও কমন যাবে, এখান থেকেও কমন যাবে, দুটোকে যদি একসাথে কমন নিই তাহলে প্রগতি আসবে না, এটাকে রেখেই দিলাম, এটা করতে গেলে প্রগতি আসবে, তো পরে কমন নিব এগুলোকে আবার। 2h/g রাখি, 2E√2h/g, ওই দেখ ই গুণ করে করে পাওয়া যাচ্ছে না, গুণোত্তরীয় প্রগতি, প্রথম পদ বাই প্রথম মাইনাস আর, ঠিক আছে ওকে। এবার তুই কমন নিয়ে নে √2h/gটা, যেটা নিয়ে তোর আপত্তি ছিল, কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকছে 1, এখানে থাকছে 2E/1 - e, ঠিক আছে। কী দাঁড়ালো এটা 2h/g, ঠিক আছে রে 2h/g, আর এটা যদি ক্যালকুলেশন করিস 1 + e/1 - e, আলটিমেট তো মুখস্থ রাখতে হবে এটা, বোঝা গেছে কি। ডেরিভেশনগুলো করে দিচ্ছি, কারণ ডেরিভেশন না করে দিতে গেলে সব কিছু ইনকমপ্লিটই থেকে যাবে, বুঝতেই পারলি না কোথা থেকে আসলো, ফিল করতে পারবি না জিনিসগুলো, ওই জন্যই করে দেওয়া। আচ্ছা একই রকমভাবে আছে অনুভূমিক তলে প্রযুক্ত বলের ঘাত, এটা তোরা নিজেরাই দেখবি। ঘাত মানে হচ্ছে বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন। তো প্রথম ক্ষেত্রে ভরবেগ কত ছিল, পরে ভরবেগ কত হলো, তাদের ডিফারেন্স করে নিলেই হয়ে গেল, দেখে নিই সেটা একটু। গতিশক্তির পরিবর্তন ওই একই রকমভাবে, প্রথম ক্ষেত্রে হাফ mv², পরে হাফ mv², ডিফারেন্স বের করে নিবি, গতিশক্তির পরিবর্তন। বোঝা গেছে কি, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ এগুলো কমপ্লিট, ওয়ার্ক এনার্জি পাওয়ারটা আমার কমপ্লিট হয়ে গেল, তোরা বাড়িতে কমপ্লিট করবি। প্রবলেমগুলো পরের দিনই করাবো, আজকে কিছু প্রবলেম করাচ্ছি না, বাড়িতে উদাহরণের প্রবলেমগুলো তোরা দেখবি, আমি দেখিয়ে দিচ্ছি, ওই প্রবলেমগুলো বাড়িতে করবি।